নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রুশ ইউক্রেন যুদ্ধকে ঘিরে এবং এরই মধ্যে ইউক্রেনের জন্য এবার মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে সম্ভাব্য যে রুশ হামলা, সেই রুশ হামলার আশঙ্কায় কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও অর্ধশত ফিলিস্তিনি, প্রাণহানি 44,000 ছুঁই। পরিসংখ্যান বলছে ইসরায়েলি হামলায় লেবাননে 2 মাসে নিহত 200 শিশু, এমনটাই জানিয়েছে ইউনিসেফ। আমরা জানাবো ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য মন্ত্রীর খবর। পাশাপাশি থাকছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভাকে হত্যা ষড়যন্ত্র, 4 সেনা গ্রেপ্তার। বিশ্বের নানা প্রান্তে এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। ইউক্রেনের জন্য এবার অ্যান্টি পার্সোনেল বা মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মনুষ্যবিহীন এই মাইন সরবরাহের অনুমোদন এমন একটি পদক্ষেপ যেটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি কমিয়ে আনতে সহায়তা করতে পারে, বিশেষ করে সেগুলো যখন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অন্যান্য যুদ্ধাস্ত্রের সঙ্গে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেন নিজ ভূখণ্ডে ফাঁদ হিসেবে এই মাইন ব্যবহার করবে, তবে সেগুলো অবশ্যই বেসামরিক জনবহুল এলাকায় ব্যবহার করা যাবে না বলে জানান ওই কর্মকর্তা। আর এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আজ 20 নভেম্বর সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই ঘোষণা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর কনসুলার অ্যাফেয়ার্স এক্স এর একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এক্স এর একটি পোস্টে জানানো হয়, কিয়েভের মার্কিন দূতাবাস 20 নভেম্বর বুধবার সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। নিরাপত্তামূলক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। দূতাবাসের কর্মচারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া নতুন তথ্যের জন্য এলাকার নাগরিকদের স্থানীয় মিডিয়ায় চোখ রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিমান সতর্কতা ঘোষণা করা হলে অবিলম্বে আশ্রয় নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে ইউক্রেনীয় কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করার কথাও বলা হয়েছে তাতে। আর এসবের মধ্যে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সেটা দিয়েই প্রথমবারের মতন রাশিয়ার ভূখণ্ডে 6টি হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS ব্যবহার করে বিয়ানক্স এলাকায় হামলা করে ইউক্রেন। 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে বলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে। তবে দ্রুত ওই আগুন নেভানো হয়েছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার বিয়ানক্স এলাকায় একটি গোলা বারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে এই হামলায় ATACMS ব্যবহার করা হয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করেনি। অন্যদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ায় বাইডেনের উপর চটেছেন ট্রাম্প মিত্ররা। দু সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া এবং এই যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণ গেছে। যুদ্ধের 1000তম দিন পার হলেও জানা নেই কবে শেষ হবে এই যুদ্ধ, এই সংঘাত। যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে তুরস্কের মধ্যস্থতায় আলোচনা হয়েছে বটে, সরাসরি কোনো বৈঠক হয়নি। এই পর্যায়ে এসে উল্টো সাফল্য অর্জন করেছে রুশ সামরিক বাহিনী। বাকিরা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের জনসংখ্যা 1/4 কমে গেছে। 60 লাখ মানুষ শরণার্থী হিসেবে বিদেশে আশ্রয় নিয়েছে এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষেই লাখ লাখ মানুষ হতাহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপে সবচেয়ে বড় সংঘাত হিসেবে ধরা হচ্ছে। তবে এই যুদ্ধের অবসান নিয়ে আলোচনা এখনও অনিশ্চিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী বছর কূটনৈতিক পন্থায় যুদ্ধ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। অন্যদিকে গত জুনে প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিয়েছিলেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার উচ্চাশা বন্ধ করতে হবে আর 4টি এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু ইউক্রেন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। তবে ইউক্রেন যুদ্ধের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে উল্টো সাফল্য অর্জন করছে রুশ সামরিক বাহিনী।
ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ারের তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে 2023 সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত 6 গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে। তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় দেশটির রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে অনুপ্রবেশ ঘটিয়েছিল সেটি এখন নড়বড়ে হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা কিয়েভের ওই আক্রমণকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন, এর ফলে ইউক্রেন এখন লোকবল সংকটের মুখে পড়েছে। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার কমপক্ষে ৭৮,৩২৯ জন সৈন্য মারা গেছে। ওদিকে রাশিয়ার অগ্রগতি সত্ত্বেও কিছু বিশ্লেষক মনে করেন অভিযানের গতি খুবই ধীর। এসবের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর প্রশ্ন দেখা দিয়েছে তিনি এই যুদ্ধ নিয়ে কী সিদ্ধান্ত নেবেন। প্রশ্ন উঠেছে ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়ার নীতির আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্টের ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে। মনিরুজ্জামান বাবু, ৭১। তবে যুদ্ধের এই 1000 দিনে এসেও রাশিয়ার কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইউক্রেন। এরই মধ্যেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা শিথিল করে নতুন একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ওই স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে মস্কোর পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে, জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুদ্ধের 1000তম দিন পার করেছে রাশিয়া ইউক্রেন। এরপরও রাশিয়ার আগ্রাসনের কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার করেছে কিয়েভ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দখলদারদের কাছে ইউক্রেন কখনোই আত্মসমর্পণ করবে না এবং আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য রাশিয়ার সেনাবাহিনীকে সাজাও দেওয়া হবে। এদিন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে এক বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণেও একই ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া আমাদের সীমান্ত অঞ্চলে ত্রাস সৃষ্টি করে চলেছে। তাদের হামলায় এটি প্রতিপন্ন হচ্ছে যে পুতিন চান যুদ্ধ জারি থাকুক, তিনি শান্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী নন। এরই মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা শিথিল করে নতুন এক ডিক্রি স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিমালায় বলা হয়েছে রাশিয়া কোনো অপারমাণবিক রাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে যদি সে রাষ্ট্র পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন পায়। এ বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অপারমাণবিক রাষ্ট্রের পক্ষ থেকে আক্রমণ কোনো পারমাণবিক শক্তিধরের সহযোগিতায় ঘটলে সেটিকে যৌথ আক্রমণ হিসেবেই বিবেচনা করা হবে। এটি বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। অর্থাৎ এই নীতিমালায় রাশিয়ার উপর বড় ধরনের হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেবে ক্রেমলিন। এমনকি যদি সেই হামলায় কেবল প্রচলিত অস্ত্র ব্যবহার হয় তবুও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। রাশিয়া বরাবরই পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং এটি কেবল তখনই ব্যবহার করা হবে যখন রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। তাই আমাদের উপর আক্রমণ করতে চাওয়া যে কেউ যেন ভালোভাবে চিন্তা করে নেয়। নতুন নীতিমালার আওতায় রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশও মস্কোর পারমাণবিক সুরক্ষার আওতায় থাকবে। এছাড়া মস্কো তার বিশেষ সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। মাহফুজুর রহমান, ৭১। ভিন্ন প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে বাণিজ্য মন্ত্রী পদে ধনকুবের হাওয়ার্ড লুটনিককে মনোনয়ন দিয়েছেন। লুটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাটনর ফিটজগ্রেল্ডের প্রধান। লুটনিক রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের কো চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার ট্রাম্প এক বিবৃতিতে লুটনিকের প্রশংসা করে বলেন, তার ওয়াল স্ট্রিটে 30 বছরের বেশি সময় ধরে কাজ করার এক দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে। বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, লুটনিক যুক্তরাষ্ট্রের রাজস্ব এবং বাণিজ্যের বিষয়গুলোর নেতৃত্ব দেবেন, সেই সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অতিরিক্ত প্রত্যক্ষ দায়িত্বও সামলাবেন। এর আগে রিপাবলিকানদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সব আমদানি পণ্যে 10 থেকে 20% হারে শুল্ক আরোপ করা হবে। বিশেষ করে চীন থেকে আমদানি করা পণ্যের উপর আরোপ করা হবে অন্তত 60% শুল্ক।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জন্য স্বাস্থ্য খাতের বৃহৎ সংস্থা সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের জন্য তত্ত্বাবধানকারী বাছাই করেছেন। বিশাল এই সংস্থার জন্য সাবেক টেলিভিশন হোস্ট এবং চিকিৎসক মেহমেদ ওজের নাম মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় ডক্টর ওজের চেয়ে সম্ভবত আর কোনো যোগ্য চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ট্রাম্পের ট্রানজিশন টিম এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য বিভাগের প্রধান রবার্ট এফ ক্যানেডি জুনিয়রের সাথে ভালো কাজ করবেন ওজ। প্রতি বছর 15 কোটির বেশি আমেরিকানকে স্বাস্থ্যসেবা প্রদান করে মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড। এর জন্য ওজন কমানোর ওষুধ এবং কোভিড-19 মহামারীর দিনগুলোতে এ নিরাময় হিসেবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দেওয়ার জন্য ডক্টর মেহমেদ ওজের তীব্র সমালোচনা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স। যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মহাকাশ সংস্থাটি টেক্সাসের ব্রাউন্সভিলের বোকা চিকা লঞ্চ প্যাড থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ওদিকে স্পেস এক্স দাবি করেছে তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে। এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এই সাফল্য পেয়েছিল স্পেস এক্স, তবে পরে কারিগরি ত্রুটির কারণে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। এছাড়া স্পেস এক্স জানিয়েছে সেদিন রকেটে কোনো নভোচারী ছিল না, তবে একটি কলা এতে বেঁধে দেওয়া হয়। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তাদের মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 8 জন নিহত হয়েছেন। মঙ্গলবারও গাজার উত্তরে ব্যাপক হামলা চালিয়েছেন তারা। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 43,972 জন ফিলিস্তিনি নিহত হলেন। অন্যদিকে গেল 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় 3 জন লেবানিজ সেনা নিহত হয়েছেন এবং এ নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 41 জন লেবানিজ সেনা নিহত হলেন। এছাড়া মঙ্গলবার লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 17 জন আহত হয়েছেন। এই সংখ্যাটি নিয়ে লেবাননে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় মোট 3,544 জন নিহত হলেন। লেবাননে ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় মাত্র 2 মাসে 200 জনেরও বেশি শিশু নিহত হয়েছে, এমনটা জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে লেবাননে প্রতিদিন গড়ে 3 জন শিশু প্রাণ হারাচ্ছে। এদিকে ইউনিসেফের যিনি মুখপাত্র জেমস এলডার তিনি বলেছেন, কয়েকদিনের মধ্যে লেবাননে 200-রও বেশি শিশুর মৃত্যু হলেও এই সহিংসতা থামাতে সক্ষম ব্যক্তিরা কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটি এক ভীতিকর নীরবতা। তিনি আরও বলেন, গত 10 দিনে দেশটির 6টি হামলায় সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে। এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। ইউনিসেফের এই কর্মকর্তা বলেছেন, গাজার মতো লেবাননের ক্ষেত্রেও ভয়াবহ মিল দেখা যাচ্ছে। সেখানকার শিশুদের জন্য এটি ভয়াবহতার একটি নীরব স্বাভাবিকীকরণে পরিণত করা হয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এই দেশটিতে এখন পর্যন্ত 3,452 জন নিহত হয়েছেন। আর এসবের মধ্যে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর আবারও হামলার ঘটনায় 4 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের শান্তিরক্ষা মিশনে একটি ঘাঁটিতে রকেট হামলার কারণেই মূলত এই ঘটনা ঘটে। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা সংস্থা বলছে, মঙ্গলবার শান্তিরক্ষা মিশনের সেনা এবং তাদের ঘাঁটিতে বোমা হামলা 3টি পৃথক ঘটনার মধ্যে এটি একটি। এছাড়া লেবাননের নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল জানিয়েছে, ইসরায়েল সীমান্তের কাছে রামিয়া গ্রামের পূর্বে একটি ঘাঁটিতে রকেট হামলায় এই শান্তিরক্ষীরা আহত হয়েছেন। ইউনিফিল আরও জানিয়েছে, সামার একটি ঘাঁটিও রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে মঙ্গলবার ইউনিফিলের একটি টহল দল খিরবাত সিলিম গ্রামের উত্তর পূর্ব দিকে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উপর বন্দুক হামলা করা হয়, তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। গাজা এবং লেবাননে সামগ্রিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন G20 অর্থনীতির শীর্ষ নেতারা। সেই সাথে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণ এবং অতি ধনীদের ওপর কর আরোপের জন্য সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তারা। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এই অর্থনৈতিক ফোরামের বৈঠকে গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নেতারা। একই সঙ্গে লেবাননে উত্তেজনার বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সীমান্তের 2 পাশের নাগরিকদের নিরাপদে বাড়ি ফিরতে সহায়তা করাতে একটি যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়। তারা বলছেন, গাজায় সামগ্রিক যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের
প্রস্তাবিত জাতিসংঘ প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ। ওই প্রস্তাবে হামাসের হাতে আটক সকল বন্দীকে মুক্ত করার শর্তে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার কথাও বলা হয়েছে। এছাড়া বৈঠক তীব্র বৈশ্বিক উত্তেজনার মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বহুপক্ষীয় ঐক্যকে শক্তিশালী করার চেষ্টা করেন নেতারা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনার অভিযোগে দেশটিতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন সেনা সদস্য এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২২ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে লুলা দা সিলভাকে তারা হত্যার পরিকল্পনা করেছিল বলে সন্দেহ করেছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা প্রেসিডেন্টের অভিষেকের ঠিক ২ সপ্তাহ আগে একই বছরের ১৫ ডিসেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা এবং তার ভাইস প্রেসিডেন্ট রানিং মেট জেরাল্ডো আলকামিনকে হত্যা করার ষড়যন্ত্রের অংশ ছিল বলে অভিযোগ করা হয়। ২০২২ সালে অক্টোবরে ক্ষমতাসীন জাইর বলসোনারোকে পরাজিত করে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট হিসেবে লুলা শপথ নেওয়ার পর বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট প্রাসাদেও হামলা চালায়। এই ছিল আজকের বিশ্বযোগের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হব বিশ্বযোগ নিয়ে। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।